আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক ফ্যাক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সবকিছু জেনে করেছে। এবং এটা আমরা আজকে আজকে যারা এসেছে তারা এই 17 বছর বাইরে থেকেছে, দেশে আসার আজকে তারা টিকা টিপ্পনি কাটে। 17 বছর একবারও দেশে ফেরার কথা বলার সাহস পায়নি। দেশে ফেরার প্রেক্ষাপট, ফেরার জন্য আইনের মুখোমুখি হবে এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটু কাটব্য করে। আমরা বলছি আমরা ফিরবো, পরিস্থিতি যাই হোক বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করবো। অতএব এটা নিশ্চিতভাবে আমরা প্রত্যাবর্তন করতে যাচ্ছি এবং সেই রাজনৈতিক প্রস্তুতি, সেই সাংগঠনিক প্রস্তুতি সেটা আমরা গ্রহণ করছি। দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। আপনারা কি সত্যি প্রস্তুত এমন একটা মানে পরিস্থিতি ঢাকা শহরে মানে শেখ হাসিনার আগমনে তৈরি করতে, যার ফলে আসলে শেখ হাসিনাকে, যেসব কথা আওয়ামী লীগ নেতারা বলছেন যে শেখ হাসিনাকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ উপস্থিত হবেন, আপনারাই তাকে নিরাপত্তা দেবেন, এমন একটা পরিস্থিতি তৈরি করার মতো দলটাকে বা আপনার সংগঠনকে আপনি প্রস্তুত করতে পেরেছেন কিনা? শেখ হাসিনার প্রত্যাবর্তন বাংলাদেশে একটা ঐতিহাসিক হবে। এটা বাংলাদেশের পলিটিক্যাল ইকুয়েশন সম্পূর্ণভাবে বদলে দেবে এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তরের জায়গা তৈরি করে দেবে। এটা শুধুমাত্র আমরা নিশ্চিত এটা না, আমি মনে করি যে এই বর্তমানে যারা সরকারে আছে তারাও নিশ্চিত। এবং যে কারণেই তারা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন এটিকে বাধাগ্রস্ত করার জন্য যা যা করা সম্ভব তাই করার চেষ্টা করছি। কিন্তু আমরা সংগঠন হিসেবে আমরা আমাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছি। বাধা বিপত্তি, জেল জুলুম, মব, নির্যাতন, মৃত্যু সবকিছু উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা সাংগঠনিক, রাজনৈতিক, মানসিক সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে। এবং সবচেয়ে বড় কথা, সংগঠন তো তার সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি এবং আমাদের যেটা উপলব্ধি সেটা হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কেন্দ্র হচ্ছে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষের মধ্যে এটি নিয়ে অভূতপূর্ব সাড়া আছে, বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা আছে, আশা জাগা নিয়ে, একটা চাহনি নিয়ে একটা অপেক্ষা আছে। এবং মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে নিজের সমস্যার, সংকটের সমাধানের একটা যোগসূত্র তৈরি করে। যে কারণে আমরা দেখছি যে আমাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখন আমাদের সঙ্গে পর্যালোচনা মিটিং গুলো করে, আলোচনা হয়, সেখানে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা আমাদের দল করে না, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, শিক্ষকতা করে, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, কিংবা কেউ বেকার হয়ে আছে, কেউ ভাতার বাইরে চলে গেছে, মেয়েরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। এমপি হিসেবে পার্লামেন্টে কে গেছে এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে স্থানিক নির্বাচনে মানুষের কাছে সেটি গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু আমরা উপলব্ধি করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে। এবং তারাও এটি নিয়ে গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, মফস্বলে সবাই জানতে চাচ্ছে যে তার ভূমিকাটা কি হবে, কিভাবে সে ভূমিকা রাখতে পারে। মানে আমাদের দলীয় নেতাকর্মীরা নয়, আমাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষ কন্ট্রিবিউট করতে চায়, মানুষ এখানে নিজের একটা অংশগ্রহণ চায়। এবং মানুষ এটাকে আওয়ামী লীগের আন্দোলন, একটা দলীয় দৃষ্টিভঙ্গি এভাবে দেখে না। মানুষ ভাবে যে এটা তার দেশের, এটা গণতন্ত্রের প্রতি তার দায়িত্ব, কিংবা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতেই হবে। তো যে কারণে এই একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন অনিবার্য, এবং এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর একটা সামাজিক রাজনৈতিক ঐক্য ক্রমান্বয়ে গড়ে উঠছে, এবং এই ঐক্যের সামনে আসলে কোনো বিপত্তি টিকবে না। নিজেরাই এত বিপদে আছেন, আপনারা এত বিপদে, এর মধ্যে সাধারণ মানুষ কোন ভরসায়, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করাও তো বিপজ্জনক হওয়া উচিত, মানে হওয়ার কথা। কোন ভরসায় স্থানীয় পর্যায়ের মানুষ আসলে তাদের সমস্যা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং কি প্রত্যাশায় করছেন তারা যোগাযোগ? মানে এটা তো একটা খুবই খুবই ইন্টারেস্টিং মানে আপনি আসপেক্ট তুলে ধরলেন যে সাধারণ মানুষ কেন, কি আশা নিয়ে আসছে আপনাদের কাছে। মানুষের সামনে কিন্তু কোনো বিকল্প নেই। মানুষ তো আর আমাদের, আমি কি বলছি, বক্তৃতা দিচ্ছি, কিংবা আরেকজন আমাদের দলীয় ভাবে কি বলছে, লিফলেটে কি দেয়া হচ্ছে,
আমরা তো আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হয়তো কম বেশি বলার চেষ্টা করি, কিন্তু মানুষ তো তার জীবন থেকে শিক্ষা নেয়, মানুষ তো তার অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এবং মানুষ সাধারণত রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ, ভোটদান সেটির মধ্যেই থাকতে চায়। কিন্তু যখন দেখে যে তার স্বাভাবিক যে জীবন সেটা যখন অনিরাপদ থাকছে, তার ভরণ পোষণ, তার অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোটা যখন ভেঙে পড়ছে, তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে, যখন দেখছে যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের কারণে সেটা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সেখানে লাভ যত করছে চাঁদাটা বেশি দিতে হচ্ছে, এমপি, বিএনপি নেতাকর্মী, জামায়াতের নেতাকর্মী তাদের কাছে যখন সেটা দিতে হচ্ছে, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যখন সেখানে সেই শিক্ষার ব্যয় নির্বাহ করার সুযোগটা থাকছে না, ছোট ছেলেমেয়েটা স্কুলে পড়ে সেখানে বই পাচ্ছে না, পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া শেষ করেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, ছেলে মেয়েটা হয়তো আন্দোলনেও গিয়েছে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, অথচ 2 বছর পরে সেখানে চাকরির কোনো গ্যারান্টি নেই। যখন দিনভর আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না, খাবারের জন্য যখন গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমাদের গ্রামে গঞ্জে আপনি কল্পনা করুন, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমাদের 40 লাখ নারী আমাদের কাজ করে, যখন তারা দেখছে যে গ্যাসের অভাবে, জ্বালানি সংকটের কারণে তাদের কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, শহর ছেড়ে আবার গ্রামে ফিরতে হচ্ছে, তখন মানুষের সামনে কি কোনো বিকল্প আছে যে এই সমাধানটা একটা সহজ রাস্তা খুঁজে পাওয়ার? যে কারণে মানুষ যখন দেখছে তার সামনে কোনো বিকল্প নেই, মানুষ তার নিজের জীবন বাঁচাতে দেশের জন্য একটা তো ন্যূনতম পরিবেশটুকু চায়। মানুষ চায় না যে সরকার সবকিছু করে দেবে। মানুষ আসলে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নাগরিক হিসেবে তার প্রাপ্যটুকু পেয়ে সবকিছু নিজে থেকে বাস্তবায়িত করতে চায়, নিজের সক্ষমতার বিকাশ ঘটাতে চায়। যখন দেখছে যে রাষ্ট্রের কাছে সেই গ্যারান্টিটুকু থাকছে তো নাই, বরং যেটুকু অধিকার আছে সেটুকু নিয়ে এক ধরনের টানাহেঁচড়া চলছে, তখন স্বাভাবিকভাবে মানুষ সমাধান করতে চায়। এবং মানুষের সামনে রাজনৈতিক দল হিসেবে, মানুষ তো রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক শক্তির কাছে ঐক্যমত গড়তে চায়। যখন দেখছে যে যারা এখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অপারেট করছে, তারা সবাই কোনো না কোনো ভাবে সরকার, তারা সবাই কোনো না কোনো ভাবে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের তারা সুবিধাভোগী, তারা এটা রক্ষা করতে চায়। তো স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশে আজকে এই সভা সমাবেশ করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, স্বঘোষিত প্রতিনিধি হয়ে বসে আছে, তারা আসলে সমস্যার সমাধান দিতে পারছে না। এবং মানুষ তার রায়টা দিতে চায়, মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। যে কারণে আমি মনে করি যে এই কারণগুলো আওয়ামী লীগের দলীয় তৎপরতা, কর্মতৎপরতার চেয়ে মানুষের জীবনে রাষ্ট্রের ব্যর্থতার যে প্রভাব পড়ছে, সে কারণে আসলে সংযোগটুকু বাড়ছে বলে আমি মনে করি। এবং মানে এর মাধ্যমে কি আপনার মনে হচ্ছে যে এতটা সংগঠিত হয়ে ওঠা সম্ভব হবে যে ডিসেম্বরের মধ্যে, বা মানে অনেকে তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে মানে তো ডিসেম্বর না, এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে আবারও পূর্ণোদ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ফিরে যেতে পারবে? মানে আপনারা কি মানুষকে সেই পর্যায়ে সংগঠিত করতে পারবেন আসলে সেই সময়ের মধ্যে? কি আঁচ করতে পারছেন, সেই জায়গাটা কিভাবে সম্ভব হবে বলে আপনারা আলোচনা করছেন? আমি যেটি বললাম সেটা তো একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি মানুষের, সেটা আরটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিংবা আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো, এবং এই সংগঠনগুলো আজকে হয়তো তারা ক্ষমতায় আছে, 2 বছর ধরে নির্বাচনের বাইরে রেখেছে, নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, দলের শক্তি তো আর ক্ষয় হয়নি, দলের শক্তি ক্রমাগত হয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এটা যারা মনে করছে যে কিছুই হচ্ছে না এবং কিছুই হবে না, তারা তো আসলে বোকাচরকে বসবাস করছে। পৃথিবীতে যাই ঘটুক, আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ, ছাত্রলীগের সেই শক্তিটা আছে, সেই সাংগঠনিক দৃঢ়তা আছে, সেই নৈতিক ভিত্তি আছে, এবং আমাদের বিপুল বিস্তৃত আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সংগঠন যেভাবে ব্যাপক বিস্তৃত, এই সংগঠনকে আপনি কিভাবে দমবন্ধ করে একটা পরিবেশ, একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত, একটা গোটা দেশটাকে কারাগার বানিয়ে আপনি কিছুদিন হয়তো আত্মতৃপ্ত থাকলেন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু এই সব কিছুই তো আসলে তাসের ঘরের মতো সময় মতো ভেঙে পড়বে। এবং সবকিছু তো মেয়াদ আছে, যে কতটুকু দমন পীড়নের মাধ্যমে আপনি আপনার যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, সেটাকে আপনি কতদূর পরাভূত করে রাখতে পারবেন। এবং দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা
সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে, এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন, সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ। তথ্য, উপাত্ত, পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসছে না আসছে, সেটা গুরুত্বপূর্ণ। তো সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটা অনেক শক্তিশালী হয়েছে। আর দেখুন যে আমাদের এখন আপনি যদি চিন্তা করেন যে মিছিল কতগুলো হচ্ছে, আর্মি নামিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, ঢাকা শহর তো বা অন্যান্য আমাদের জায়গাগুলোতে কতটুকু হচ্ছে, আসলে তো সেটা দিয়ে তো বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ যদি থেকে থাকে, একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে গণভিত্তি আছে এবং যে সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের তৃণমূল পর্যন্ত, এই সংখ্যাটা যদি আপনি চিন্তা করেন, তারা তো প্রস্তুতি নিচ্ছে, তারা তো, এবং এই প্রস্তুতি তো আপনি ঠেকাতে পারবেন না। এটাকে নিষেধাজ্ঞা দিয়ে আপনি প্রস্তুতি ঠেকাতে পারবেন? কারাগারে আপনি 4 লাখ 5 লাখ পাঠিয়েছেন, তা আওয়ামী লীগের নেতা কর্মী তো কোটির বেশি। তা আপনি তাদেরকে, গোটা বাংলাদেশটাকেই তো আপনি, কারাগার তো আছেই বাংলাদেশ, আনুষ্ঠানিকভাবে কারাগার হয়তো ঘোষণা করতে হবে। এবং আরেকটা দেখুন যে কতগুলো ভুয়ো প্রোপাগান্ডার উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এই দেশ থেকে চলে গেছে, এই কোথায় আওয়ামী লীগের পলায়ন পর হয়েছে। আজকে দেখুন যে আজকে রাজনৈতিক বাস্তবতার কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে অনেকে, কিন্তু আমাদের নেতা কর্মীরা তো দেশে অপারেট করছে। দেশের অভ্যন্তরেই তো আমাদের রাজনৈতিক মূল শক্তি, এবং যারা দেশের বাইরে আছে তারা ধাপে ধাপে আমাদের দেশে প্রত্যাবর্তন করছে, তারা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বাভাবিকভাবে দেশে ফিরে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করছে। অতএব আমি মনে করি যে এটা, এই যে আজকে দেখুন যে আমাদের আজকে তারা হয়তো দেখছে যে সভা সমাবেশ আওয়ামী লীগের দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আপনারা আজ করতে পারছেন, আপনাদের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন। এবং এর সঙ্গে একটু যুক্ত করে দিই সাদ্দাম, 15ই আগস্ট গেল, এরপর কিন্তু বিভিন্ন জন স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ ডিসেম্বরের মধ্যে কিভাবে ফিরবে। 15ই আগস্টে পর্যন্ত একটা বড় শোক মিছিল করতে পারলো না, বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে ফুল দিতে যাওয়ার ভিড় হলো না। মানে যারা গেছেন তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, মানে তাদের পেটানোর জন্য সেখানে লোক ছিল, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু প্রশ্ন করছে যে সংখ্যায়, বিরাট সংখ্যায় কেন গিয়ে আওয়ামী লীগ সেখানে উপস্থিত হলো না এই 15ই আগস্টেই? বা মানে সংখ্যার প্রশ্নটা বারবার আসছে, কারণ সংখ্যায় না নামলে আপনাদের নেত্রী গিয়েই বা ঢাকায় নামবেন কি করে, আর আপনারাই বা নামবেন কি করে? আর বাংলাদেশে ফেরার তার মানে একরকম পরিস্থিতি হয়েছে, অনেকে ফিরছেন। একটা হচ্ছে যে ধাপে ধাপে আমাদের সংগঠন আন্দোলন তো অগ্রসর হচ্ছেই, আর একটা হচ্ছে যে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ, সেটার বহিঃপ্রকাশও কিন্তু একটা রাজনৈতিক কর্মকৌশলের বিষয়। সেটা আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুসারে যখন প্রয়োজন মনে করবে গণমানুষের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে, আওয়ামী লীগ সেটা করবে। কিন্তু কেউ আপনি দেখছেন না বলে কিছুই হচ্ছে না, এটা মনে করারও কোনো কারণ নেই। আজকে যারা বিশেষ করে বিএনপি সরকার, তাদের উদ্দেশ্য করে আমি এটা বলবো। আজকে দেখুন যে এই জাতীয় শোক দিবসে গোটা বাংলাদেশের মানুষই তো প্রত্যেকটা ঘরকে 32 নম্বর বানিয়ে রেখেছে। এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি যদি দেখেন, আপনি যদি শুধু চিন্তা করেন যে কতজন নেমেছে, পত্রিকায় দেখা গেছে কতজন, অডিও ভিডিওতে, আপনি যদি মানুষের অংশগ্রহণটা দেখেন যে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আওয়ামী লীগের কথা বাদও দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। হয় তারা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, তা এখানে তো আর, এটা তো শুধু ঢাকায় 20 জন, ওখানে 30 জন, এখানে রেকর্ডেড আছে কিনা সেটা না, আমাদের গোটা বাংলাদেশে সমস্ত নেতাকর্মীরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো কর্মসূচি তারা পালন করেছে। হয় অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে, না হলে একটা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে, না হলে ঝুটিকা মিছিল করেছে, না হলে মশাল মিছিল করেছে, না হলে মন্দিরে কিংবা মসজিদে মিলাদ মাহফিল কিংবা প্রার্থনা সভার আয়োজন করেছে। তো এই যে গোটা দেশব্যাপী আপনার এই সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে, আজকে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ হিসেবে, হ্যাঁ, এটা আপনি বলতেই পারেন যে ঢাকার একটা বৃহত্তর কর্মসূচি, হ্যাঁ, সেটা যদি মেনেও নেই যে সেটাও ধাপে ধাপে ঘটবে, কিন্তু দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু অব্যাহত আছে, এবং এটা ক্রমাগতভাবে বিস্তৃতিটা এটা ঘটছে। এবং এটা ঘটছে বলেই এটা কিন্তু তারাই নিষেধাজ্ঞা, তারাই দমন পীড়ন, তারাই গ্রেপ্তার অভিযান, এগুলো অব্যাহত হয়ে বাড়াচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কারাগারে আছে তাদের জামিন পাওয়ার তো কোনো সুযোগ নেই। ক্যাঙ্গারু কোর্টের ট্রায়ালের স্পিড বাড়িয়ে দিয়েছে, রায়ের স্পিড বাড়িয়ে দিয়েছে, এবং এমন ভাবে তারা আজকে দেখুন বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করছে, তারা কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে ডোমেস্টিক অডিয়েন্সকে
বা তাদের যে একটা একটা এই মৌলবাদী গোষ্ঠীগুলো, রাজনৈতিক গোষ্ঠীগুলো যে একটা পক্ষ গড়ে উঠেছে, তাদেরকে খুশি করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, স্ট্যাবিলিটি, বিদেশি বিনিয়োগ এসব নিয়ে না ভেবে আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায়, এটাই হচ্ছে এদের প্রধানতম লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। একটা সরকারের প্রধানতম কাজ যে মানুষকে ডেলিভারি দেয়া, মানুষকে সার্ভিস দেয়া, সেটা কিন্তু না। তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে সিদ্ধান্তর মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের দমন পীড়ন, এবং এই আওয়ামী লীগের দমন পীড়ন করতে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না, বাংলাদেশের জনগণকে তারা বিপদগামী এক ধরনের সংকটের মুখে ফেলে দিচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তিনি নিরাপদ থাকবেন কিনা সেটা নিয়ে মানে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষেরও উদ্বেগের কথা আমরা শুনছি। নিশ্চয়ই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সেটা নিয়ে চিন্তা করছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে মানে সেটা কি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে? সেটা তো অবশ্যই আমাদের সংগঠনের জায়গা থেকে তো সর্বোচ্চ চেষ্টা প্রস্তুতি থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে জনগণের উপরে। এবং আজকে দেখুন, যিনি 21শে আগস্টে গ্রেনেড হামলার মূল কারিগর, পরিকল্পক, আজকে প্রধানমন্ত্রীর পদে দখল করে বসে আছে, সেদিনও হত্যা চেষ্টা হয়েছিল, সেদিনও রাষ্ট্রীয় সমস্ত মেশিনারিজ কিন্তু সেদিনও ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের গ্রেনেড নিয়ে আসা, সেখান থেকে তাদেরকে বাংলাদেশের বাইরে ফেরত পাঠানো, রাষ্ট্রীয় মেশিনারিজ কিন্তু সেদিনও তারা ব্যবহার করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানব ঢাল তৈরি করে কিন্তু সেই জীবন রক্ষা করেছে। এবং সাধারণ মানুষও সেই অভূতপূর্ব সাড়া দিয়েছে। শুধুমাত্র সেই 2024 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা কেন, অনেকবার আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবনের উপরে আঘাত এসেছে। এবং এটা আজকে দেখুন যে শেখ হাসিনার রাজনীতি যদি আপনি দেখেন, যে একজন রাজনীতিক হিসেবে আপনি যদি পক্ষে বিপক্ষে মূল্যায়ন, আলোচনা, সমালোচনা, প্রশংসা যেটাই করেন না কেন, পৃথিবীর আপনি যদি অন্যান্য রাজনীতিক, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান দিকে দেখেন, যে তা শেখ হাসিনার জীবনের উপরে যে রিস্ক ফ্যাক্টর কিংবা তার বিশেষ করে মৌলবাদী গোষ্ঠীগুলোর ধারাবাহিক আক্রমণ এবং বিরোধী যারা অন্যান্য রাজনৈতিক দল যারা অপারেট করে গণতন্ত্রের মুখোশে, তারাও যেভাবে যতভাবে আক্রমণ পরিচালনা করেছে, তো শেখ হাসিনার সেই নিরাপত্তার উপরে আঘাত তারা বারবার করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের মানুষের দোয়া, ভরসা, ভালোবাসা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় মনোবলের মাধ্যমে কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা গেছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সেই ভরসা রয়েছে। মানুষের যে একটা জাগরণ তৈরি হচ্ছে সেটার উপর আমাদের ভরসা আছে। এবং আমরা বিশ্বাস করি যে আমরা সেই, এবং বাংলাদেশের আমাদের যারা বিভিন্ন পক্ষ রয়েছে, দায়িত্বশীল পক্ষ রয়েছে, সরকার, বাইরে, ভেতরে, যে যেখানেই থাকুক না কেন, তারা এই বিষয়টা সম্পর্ক তাদের এক ধরনের সংবেদনশীলতা আছে। যে কারণে আমি বিশ্বাস করি যে যারা ক্ষমতায় দখল করে আছে, তারা যতই চেষ্টা করুক না কেন, সেই চেষ্টাটা তাদের দিক থেকে থাকবে অবশ্যই। এবং কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দলীয় কৌশল, মানুষের ভরসা এবং সঠিক কর্মকৌশলের মাধ্যমে আমরা সবকিছু মোকাবেলা করতে পারবো। শেষ প্রশ্ন আপনার সংগঠন নিয়ে করি। আপনারা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো সংগঠিত হতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ তো একরকমের, মানে ছাত্রলীগকে বেরিয়ে আসতে হয়েছিল 2024-এর জুলাইয়ে। সেখানে আপনারা কি আবার ফিরতে পেরেছেন, সংগঠিত হতে পেরেছেন? সেই জায়গাটা কিভাবে দেখছেন? কারণ সেটা তো খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ, ছাত্রলীগের বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে। আর ওই যে তরুণেরা মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, এটা তো বলা হচ্ছিল 2024-এর আগস্টের পর থেকে। তরুণ সমাজকে আবার আপনারা সাথে পাচ্ছেন কিনা? একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যে ঘটনা ঘটেছে, ছাত্রলীগ রেসপন্সিবল পলিটিক্যাল বিহেভ করার চেষ্টা করেছে। বিশেষ করে জুলাইয়ের 14, 15, 16 তারিখগুলো যখন বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আজকে তো আমাদের রাজনৈতিক কনফেশন না, তারা পলিটিক্যালি কনফেশন দিচ্ছে, কি ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে, আমাদের কাছে সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবন, এটা আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কারণে আমরা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যতই তারা চেষ্টা করুক আক্রমণ পরিচালনা করার পরিস্থিতি তারা তৈরি করেছে, হামলা চালিয়েছে, দমন পীড়ন চালিয়েছে, জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করেছে,
তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যতটুকু সম্ভব বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা সেটিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক শক্তি সংহত আছে। আজকে দেখুন যে শুধুমাত্র আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমাদের এক একটা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের কর্মী যদি আপনি দেখেন যে 400 থেকে 500 থেকে 700 1000 জন আছে এক একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 1000 জন। তো আমাদের এই বহিষ্কৃত এবং যারা আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে এমন ছাত্রলীগের কর্মী তো আমাদের মেইন স্ট্রিম যে কোনো সংগঠনের চেয়ে বেশি আছে। এবং তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নবীন শিক্ষার্থী আছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে লেখাপড়া করছে, স্বাভাবিকভাবেই তারাও কিন্তু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা প্রকাশ্যেই বলি তারা সক্রিয় আছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাস্তবতা, আজকে তো আমাদের আজকে দেখুন তাকে তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা শেষ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক পরিসরে তার অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে, যে কারণে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক কৌশল আমরা গ্রহণ করে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, বাইরে সবখানে আমাদের শিক্ষার্থীরা রয়েছে, আবাসিক হলগুলোতে আমাদের শিক্ষার্থীরা যোগাযোগ আছে আমাদের সঙ্গে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ধাপে ধাপে কিংবা যখন একটা পরিণতি লাভ করবে, আমরা অবশ্যই আমাদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ সময় মতোই হই বলে আমি মনে করি। কিন্তু সাদ্দাম, এই প্রশ্নটা তো এখন না করে পারছি না যে সংসদ সরকারটা যেমন একরকমের, সংসদটা বিশেষভাবে একটা ভাগাভাগি করে নেওয়া হয়েছে, মানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি তারা করেছে, এবং সেটার কথা আপনিও উল্লেখ করছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও তো সেটাই অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানে যে ছাত্র শিবিরের যে আধিপত্য, মানে তারা যে মানে আত্মপ্রকাশ করলো ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় ছাড়া করবার পর, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করবার পর, মানে ছাত্র শিবিরের যে এত দাপট ছিল সেটা তো আসলে এর আগে বোঝা যায় নাই। এখন ছাত্রলীগকে ফিরতে দেওয়া, মানে আওয়ামী লীগকেই বা কেন ফিরতে দেবে এই বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি মিলে? কারণ তাহলে তাদের যে একাধিপত্য সেটার অবসান ঘটবে। এত বড় প্রতিদ্বন্দ্বীকে কেন ফিরতে দেবে? আপনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাদের এত সমর্থক, এখন ছাত্র শিবির কেন ফিরতে দেবে? ছাত্র শিবির তো এখনো ছাত্র দলকেই ঢুকতে দেয় নাই, এখনো তাদের মানে নিয়মিত মারামারি হচ্ছে বরং এখন, কারণ ছাত্র দল মরিয়া হয়ে উঠেছে। ধরেন ওই সালাউদ্দিন আম্মার, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ঢুকতে দেবে কেন? দেখুন, এটা কারো ফিরতে দেয়া না দেওয়ার উপরে বাংলাদেশ ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ড করে নির্ভর করে না। ওরা যা বলুক, সরকারে থাকুক, সময় মতো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যা করা প্রয়োজন, ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা আদায় করবোই করবো। এখানে কে বাধা দিল, কে কি চাইলো না চাইলো, এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, কতটুকু সমঝোতা হবে না হবে, কি হলো না হলো, এগুলোর উপর নির্ভর করছে না। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে, তারা মেনে নিবে কি না মেনে নিবে সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড চালাবে, সেটার সঙ্গে অন্যরা কিভাবে মানিয়ে নিবে সেটা বরং চিন্তা করা ভালো। এবং আমরা বিশ্বাস করি যে আপনি ঠিকই বলেছেন যে আজকে তো তারা যেহেতু এক ধরনের দখলের বন্দোবস্ত তারা রেখেছে, যারা ক্ষমতার মসনদে আছে, এটা সংসদে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, আদালতে, সবখানেই তারা এই পরিবেশটা তৈরি করে রেখেছে। এই গুটি কয়েক মানুষ শুধুমাত্র নিজেদের ক্ষমতাটা জিম্মি রাখার জন্য তারা নিজেরা এই গাড়ি চালাচ্ছে, নতুন বাড়ি করছে, ব্যবসা বাণিজ্য করছে, দেশের বাইরে টাকা পাচার করছে, এই হম্বি তম্বি করছে, স্টক শোতে যাচ্ছে। এই যে তাদের একটা বন্দোবস্ত, এটার সঙ্গে বাংলাদেশের জনগণের সম্পৃক্ততা আছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের কতটুকু প্রত্যাশা পূরণ হচ্ছে, বা শিক্ষার্থীরা এই বন্দোবস্ত কি মেনে নিয়েছে, বা শিক্ষার্থীরা এটা কি চায়, আজকে তো তারা এই প্রশ্নগুলোর জবাব তো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে, শিক্ষার্থীরাও আদায় করবে। তো যে কারণে আমি মনে করি যে পরিবেশটা এখানে, যে ক্ষমতার বন্দোবস্তটা তৈরি করেছে, এটা একটা কৃত্রিম বন্দোবস্ত, এটা একটা স্বল্প মেয়াদী বন্দোবস্ত, এটা টিকবে না। এখানে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে অন্যান্য রাজনৈতিক সংগঠন, জাতীয়তাবাদী ছাত্রদল সহ অপরাপর সকল আমাদের প্রগতিশীল সংগঠনের সঙ্গে একটা গণতান্ত্রিক বোঝাপড়ার মধ্য দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। এবং এটা যদি মনে করে যে এটা তারা করবে না, এটা তারা জবরদস্তি করে রাখবে, তাহলে এটা ফলাফলটা ভালো হবে না। আরেকটা হচ্ছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে রেখেছে, এরা ভাবছে ছাত্রলীগকে এই এত বছর নিষিদ্ধ, তো ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ভবিষ্যতে আজকে যখন আমাদের সংগঠনের উপরে এই নিষেধাজ্ঞা দেওয়া হবে, আমাদের নেতাকর্মীদের উপরে ক্লাস পরীক্ষা দেওয়া হবে না, ভবিষ্যতে যে ছাত্রদল নিষিদ্ধ হবে না এর গ্যারান্টি কে দিচ্ছে? আমাদের সংগঠনের উপর যে নির্যাতন নিষ্পেষণ করা হচ্ছে, এটার প্রতিফলন তো আগামী দিনে রাজনীতি থাকতে পারে।
ক্ষমতায় তো আর সারা জীবন থাকবে না, ক্ষমতায় উঠেছে, এখন নামার জন্য প্রস্তুতিটা নিতে হবে, এবং নামার পরে পরিণতিটা কি হবে সেটার স্ক্রিপ্টটা তো তারাই লিখছে, আমরা লিখছি না। অতএব আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই, এসব হম্বিতম্বি না দেখিয়ে একটা সত্যিকারের গণতান্ত্রিক রাজনীতির পরিবেশটা তৈরি করতে হবে। আমরা আমাদের পথ চলে আমরা ত্রুটিমুক্ত ছিলাম, গণতান্ত্রিক ক্যাম্পাস করতে পেরেছিলাম, এটা আমরা কখনোই বলি না। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির বাইরে আমরা না, কিন্তু আমরা এটুকুও বলতে পারি যে বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক ইতিবাচক গণতান্ত্রিক পরিবেশ ছিল। আজকে যারা ছাত্রদল সহ অন্যান্য সংগঠন করে বিশ্ববিদ্যালয়ের নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে, রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পরিচালনা করেছে, কিন্তু পরিচালনা করেছে, নিষেধাজ্ঞা দেয়া হয়নি, কোনো কিছুর আওতায় তাদেরকে আসতে হয়নি। আজকে এই বিষয়গুলো পারস্পরিক তুলনা করে তারা যেন সিদ্ধান্তটা গ্রহণ করে। অতএব আমি ছাত্রদল সংগঠন সহ রাজনৈতিক দল সবাইকে আমি এই বিষয়টা বিবেচনা করার জন্য অনুরোধ জানাবো। সাদ্দাম, আপনিও কি ফিরবেন? ডিসেম্বরেই ফিরছেন নেত্রীর সঙ্গে আপনাদের, নাকি আপনি আগেই ফিরবেন? কি ভাবছেন, মানে আপনাদের ব্যক্তিগতভাবে ফেরার প্রস্তুতি শুরু হয়েছে কিনা? অবশ্যই আমরা ফেরার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছি, এবং যত দ্রুত সম্ভব আমরা প্রত্যাবর্তন করতে চাই। আমাদের দেশ, আমরা যাব, এবং আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারের সুরক্ষা করব। আজকে এটা মনে করার কোনো কারণ নেই যে যে কৌশলগত স্থান পরিবর্তন হয়েছে, এটা পরিস্থিতির কারণে করতে হয়েছে, এটা বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতার কারণে করতে হয়েছে। কিন্তু আমরা রাজনীতি করি, আমরা আমাদের সংগঠন, আমাদের দেশকে ভালোবাসি, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, ইতিবাচক পরিবেশ আমরা ভূমিকা রাখতে চাই, এবং এটার জন্য যে পরিস্থিতির মুখোমুখি আমাদের হতে হোক না কেন, আমরা সেই পরিস্থিতির মুখোমুখি হব, লড়াই করব, এবং বিজয় সুনিশ্চিত করব। আমাদের নয়, বাংলাদেশের জনগণের, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইতিবাচক গণতান্ত্রিক বাংলাদেশ, স্টেবল বাংলাদেশ, ডেমোক্রেটিক বাংলাদেশ, লিবারেল ইনক্লুসিভ বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। এবং এটা তো আমরা এটা করার জন্য আমরা যখন রাজনীতিটা করতে এসেছি, এটা সমস্ত প্রতিকূলতা, সমস্ত রিস্ক ফ্যাক্টর, বাংলাদেশের বিদ্যমান রাজনীতি সবকিছু জেনে করেছে। এবং এটা আমরা আজকে যারা এসেছে, তারা এই 17 বছর বাইরে থেকেছে, দেশে আসার আজকে তারা টিকা টিপ্পনি কাটে, 17 বছর একবারও দেশে ফেরার কথা বলার সাহস পায়নি। দেশে ফেরার জন্য আইনের মুখোমুখি হবে এটা বলার হিম্মত তারা রাখেনি। আজকে আওয়ামী লীগকে নিয়ে, ছাত্রলীগকে নিয়ে তারা কটু কাটব্য করে। আমরা বলছি আমরা ফিরবো, পরিস্থিতি যাই হোক, বাংলাদেশে আমরা সমস্ত কিছু মোকাবেলা করবো। দক্ষিণ পূর্ব আঞ্চলিক এশিয়াতে 11 বছর ছিলাম। ভারতের যেটা মূল কনসার্ন সারা জীবন ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে, সেটি হলো তাদের সিকিউরিটি কনসার্ন। এবং আমার মনে হয় যে ভারত যেটি ভাবছে, মনে করছে যে বাংলাদেশ ক্যান বি এ সিকিউরিটি প্রবলেম ফর দেম, অর মেবি দে থিঙ্ক দ্যাট যে এটা অলরেডি হয়ে গেছে। এবং আপনি কি কখনো দেখেছেন, আপনি কিংবা আপনি স্মরণে আনতে পারেন যে কখনো রয়ের চিফ প্রকাশ্যে বাংলাদেশ সফর করেছেন? আমি মনে করতে পারি না। 25-30 বছর আগে সম্ভবত এক্স্যাক্টলি নিকট অতীতে আসেননি। তো উনি, ওনার আরো 2জন কলিগ কিংবা 3জন কলিগ, আমি জানি না, সহ এসেছিলেন। দ্যাট ইন্ডিকেটস there is huge security issues in Bangladesh, and that may not be really very good for India. এবং এরপরে দেশে গত 2-3 সপ্তাহ যাবৎ কি হচ্ছে আপনারা জানেন, সাভারে, আশুলিয়ায়, বিভিন্ন জায়গায়। তো I think from security perspectives they wanted to sit with the Prime Minister one-to-one, এবং এই ইস্যুসগুলো কিভাবে দুই দেশের স্টেবিলিটির জন্য, দুই দেশের মানুষের, দুই দেশের উন্নতির জন্য আমরা একসাথে কাজ করতে পারি, দ্যাট ইজ পারহাপস দি most important and single most important concern for India, and that's why they wanted our Prime Minister to visit India as soon as possible. শুধু কি সিকিউরিটি ইস্যু, সীমান্ত এলাকার তাদের যে নিরাপত্তা, সেই বিষয়টি কাজ করছে, নাকি চীনের যে একটি প্রভাব বা বিস্তারের চেষ্টা, বা আগের চেয়ে সেই প্রভাব বেড়ে যাওয়ার চেষ্টা, এটিকে প্রতিরোধের একটা এজেন্ডা তাদের রয়েছে? এটি তো বরাবরই তাদের ছিল, কিন্তু আমার মনে হয় যে এগুলি তো নতুন কিছু নয়। এই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের কনসার্ন বরাবরই ছিল। চায়না সবসময় উত্তরাঞ্চলে অনেক কিছু করতে চাইতো। আপনারা জানেন যে ইউনিসের সময় হাসপাতাল করতে চেয়েছিল, সেটার কি অবস্থা আমি জানি না। আমাদের প্রাক্তন পররাষ্ট্র উপদেষ্টা, ইভেন নট বিং এ মেডিকেল ডক্টর, নট বিং হেলথ অ্যাডভাইজার, উনি কিন্তু এটা ভিজিটও করেছিল ওই জায়গাটা। তো এই কনসার্নগুলো ছিল,
এবং যেটি আমি মনে করি যে এই ইকোনমিক কনসার্ন নতুন কিছু নয়। And আপনি বলতে পারেন যে তাদের তো মোংলা পোর্টে তাদের ইন্ডিয়ানদের দেওয়ার কথা ছিল, সেটি তারা দেয়নি। বাট আই থিঙ্ক দিজ আর সেকেন্ডারি ইস্যুস। দি নাম্বার ওয়ান ইস্যু ইজ সিকিউরিটি কনসার্ন। দিজ আর ডেফিনেটলি ইম্পর্টেন্ট। আহ, মানে শুধুমাত্র এই কারণেই তারা এতটা মুখিয়ে আছে। এবং দীনেশ ত্রিবেদী, বাংলাদেশের ভারতের হাই কমিশনার, তিনি বললেন যে আহ তারেক রহমান ভারত সফরে গেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে অস্বাভাবিক সংবর্ধনা দেওয়া হবে। আহ এই যে অস্বাভাবিক সংবর্ধনা, মানে একটা গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে, মানে যত ধরনের চেষ্টা আছে ভারত করে যাচ্ছে। আচ্ছা, ধরে নিলাম যে ভারতের এই ইচ্ছা পূরণ হলো না, বা আমরা কূটনৈতিক জায়গা থেকে পরিপক্কতার পরিচয় দিই বা না দিই, আমাদের প্রধানমন্ত্রী গেলেন না, পরবর্তীতে ভারতের অ্যাকশন বা রিয়াকশন বা ভারতের আহ পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? সিকিউরিটি কনসার্ন বা চীন ইস্যু, এইসব জায়গায় তারা কি করতে পারে? ভারত অত্যন্ত মেসিউর একটা দেশ, তাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত মেসিউর। যে উনি যেতে পারছেন না আসলে, বা অনেক কারণেই তো অনেক প্রধানমন্ত্রী নাও যেতে পারে। তার ডোমেস্টিক কম্পালশন থাকতে পারে, তার অন্য প্রি এনগেজমেন্ট থাকতে পারে, এটা হতেই পারে। আমি মনে করি যে গতকালকে আমি একটি বিবৃতি দেখলাম আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, যে সমঝোতার মাধ্যমে, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে উনি যাবেন। উনি কিন্তু এর মাধ্যমে বলে দিয়েছেন যে উনি যাবেন না, এটি এটি না, উনি যাবেন, তবে হয়তোবা এখনই না, এবং দুই দেশের সমঝোতার মাধ্যমে। ভারত হয়তোবা এখন গেলে হয়তো খুশি হতো, তারা মনে করে যে টাইম ইজ রাইট, টাইম ইজ রিয়েলি নাও টু ডিসকাস সার্টেন ইস্যুস which are very important for both the countries and for the stability of the region. এই জন্য হয়তো তারা এখন চাচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাতে ইমিডিয়েট যাতে ভিজিট করুক, এবং এই ব্যাপারগুলো যাতে আলাপ আলোচনা করা যায়। আপনি যে গ্র্যান্ড রিসেপশনের কথা বললেন, এটি আমার কাছে একটু কেমন একটু ফানি লাগছে আর কি। গ্র্যান্ড রিসেপশন বড় কথা নাই, ভিজিটে প্রোডাক্টিভ আউটকাম কি হলো সেটি বড় কথা। আপনি অনেক বড় গ্র্যান্ড রিসেপশন দিলেন, তারপর কাজের কাজ কিছু হলো না, তো এরকম রিসেপশন দিয়ে আপনি কি করবেন? একজন প্রধানমন্ত্রীর তো সবচেয়ে বড় চাওয়া থাকে যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কি নিয়ে আসছেন একটা ভিজিট থেকে। সেটা গ্র্যান্ড হোক, সেটা মিডিয়াম হোক, সেটা যেটাই হোক আর কি। তো আমি এটা এই গ্র্যান্ড রিসেপশনের লোভ দেখিয়ে কাউকে আসলে আমি মনে করি না যে কোনো এরকম ভিভিআইপি ভিজিট হওয়া উচিত। আমি মনে করি যে দেশের স্বার্থে, দুই দেশের স্বার্থে এই ভিজিটটা হওয়া উচিত। তবে ভারত ইজ এ ভেরি ভেরি মিসিউড কান্ট্রি। তারা হয়তো বা দে মে নট বি ভেরি হ্যাপি, বাট দে উইল নেভার ক্লোজ দি ডোর for dialogue. They look forward to another opportunity as soon as possible when our Prime Minister can make the visit to India. এখন ডোমেস্টিক কম্পালশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট আসপেক্ট। এটি আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন নতুন মহামান্য রাষ্ট্রপতি দায়িত্ব নেবেন, এবং আশা করি এই ব্যাপারটি ওনাদের নিবিড়ভাবে পর্যালোচনা করে এই ডিসিশনটা ওনারা শীঘ্রই নেবেন যে কবে, কত দ্রুত উনি ভারতে যাবেন। যদি না যায়, আমি এখনো মনে করি যে উনি যাবেন, এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল, দিস ইজ মাই পার্সোনাল এক্সপেকটেশন। বাট যদি কোনো কারণে না যাওয়া হয়, ইন্ডিয়া উইল নেভার ওপেন দি ডোর ফর ডায়ালগ, অ্যান্ড বাংলাদেশ ক্যানট অ্যাফোর্ড যে আমি ইন্ডিয়াতে যাব না। আপনি যাবেন না, আপনি তাহলে ডিজেল কেন যাবেন, আপনি ইলেকট্রিসিটি কেন চাচ্ছেন না? তো আমি মনে করি এই চাওয়াটা অন্যায় কিছু না। আমাদের দরকার, তাদের আছে, তারা আমাদের প্রতিবেশী। ভারত এই গত 50 বছর যাবৎ বিভিন্ন দুর্যোগে আমাদের পাশে দাঁড়িয়েছে, বিভিন্ন সময়। সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সময়ে আমরা ভারত থেকে জিনিসপত্র আমরা এনেছি এবং এখন আনছি, এবং সেটি হওয়া উচিত। অতএব আমি মনে করি যে উনি যাবেন না এই কারণে সম্পর্কের অতটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। বাট সাডেনলি দেয়ার উইল বি স্ট্রেন যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী উনি কোনো কিছু হচ্ছে না কিংবা উনি করছেন না। বাট আমি মনে করি যে উনি যাবেন। তাহলে সংকটটি কোথায়, জটিলতাটা কোথায়? মানে আপনি বলছেন মন্ত্রী যেটি ইন্ডিকেট করছেন, যে সব বিষয়ে ইঙ্গিত দিচ্ছেন, এটি আসলে বাস্তবতা। তাহলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে সমস্যাটি কোথায়? এবং তারা তিনটি শর্ত দিয়ে দিয়েছে, এটা সবাই জানে, এটি পুরনো আলোচনা। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া সহ প্রত্যর্পণ চুক্তির আওতায় আরো অন্যান্য বিষয় দুটি রয়েছে। তাহলে এই ধরনের শর্ত দিয়ে রাখা হচ্ছে কেন?
না, শর্ত হয়তো বা এটাও একটা ডোমেস্টিক কম্পালশন, যে বা এবং আমি বলবো যে ইগো আছে। আপনি বা সরকারের ভিতরেই কিন্তু একটা দ্বিচারিতা আছে। আগে বলা হলো যে উনি প্রত্যর্পণ ছাড়া উনি আসতে পারবেন না, কিন্তু যখন সার্জিও গড় আসলেন কিংবা দীনেশ টিভিতে যখন দেখা করলেন, যখন রয়ের প্রধান ভিজিট করে গেলেন, তখন কিন্তু বলে দিন উনি তো একই ব্যাপার, উনি যদি আসে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি বা প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আমাদের যিনি কি বল চিফ চিফ প্রসিকিউটরের কথা শুনেছি না, যে এখানে কিন্তু মানে মত পার্থক্য আছে। ওনারা আগে যেটা বলেছেন সব থেকে সরে এসেছেন। আমি যেটি বলতে চাই, দেখেন আমি আহ, সাবেক প্রধানমন্ত্রীর সাথে একসময় প্রোটোকলের দায়িত্ব ছিলাম, প্রোটোকল করেছি দিল্লিতে 1994-এ, ওই প্রথম মেয়র ইলেকশনের পরে। আমি দেখেছি ওনার যে অ্যাকসেপ্টেবিলিটি অ্যাক্রস দি পলিটিক্যাল লাইন, অ্যাক্রস দ্য পলিটিক্যাল লাইন। আপনার যেটা আপনার আমি একটা কন্টেন্ট দেখলাম যে আপনার কি বাংলাদেশের মতোই ইন্ডিয়াও খেলছে, কিংবা ওই একই লাইনে ইন্ডিয়াও খেলছে, যে ডাবল গেম, ওনারা ডাবল কোর্টে গেম কোর্টে যাবে। হ্যাঁ, বিএনপি কোর্টে ডাবল গেম আমি খেলছে। আমি আমি নিশ্চিত আপনারা সবাই বলেছেন যে কোর্টে এটার বিপক্ষে রায় দিবে। হ্যাঁ, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে কোর্টে যাওয়ার দরকার নেই। আপনি তো ওই যে প্রত্যর্পণ চুক্তি যেটা আছে, ওটার ভিতরে অনেক প্রভিশন আছে, ওই প্রভিশনের আওতায় ইন্ডিয়া বলতে পারে যে এটা দেওয়া সম্ভব নয়। তবে ওই হাদির হত্যাকারীদের আমি মনে করি যে ফেরত না দেওয়ার কোনো কারণ নাই, দে শুড বি সেন্ড ব্যাক। বাট আর সবচেয়ে বড় কথা কি, যে আপনি একজন মানে সাজাপ্রাপ্ত আসামি হোক কিংবা আসামি হোক, তিনি নিজে ফেরত আসতে চাচ্ছেন, অসুবিধা কি? সে ইন্টার্স দি কান্ট্রি, অ্যারেস্ট হার, পুট হার ইন জেল, তারপর বাকি প্রসিডিউর যেগুলো করেন আপনি, একই ব্যাপার। তো আমাদের সরকারকে এটা বুঝতে হবে যে কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়। অতএব ওই কোনো ইস্যুকে ধরে রেখে দেশের ক্ষতি করা কোনো সরকারই উচিত নয়, এবং কোনো সরকারই সেটা চায় না। যে একটা ইস্যুতে আমরা যদি আমাদের মতো করে যদি আমরা এটার কোনো সমাধান না পাই, তাহলে আমরা অন্য কোনো ইস্যুতে কাজ করবো না। উই ক্যানট অ্যাফোর্ড ডিলিং উইথ এ কান্ট্রি লাইক ইন্ডিয়া অন অনলি আওয়ার টার্মস। বাট ডায়ালগের মাধ্যমে অনেক কিছু করা সম্ভব। আমি মনে করি এই ডায়ালগটাই হওয়া দরকার, সেটা পররাষ্ট্রমন্ত্রী লেভেলে হোক, প্রধানমন্ত্রী লেভেলে হোক, যে লেভেলেই হোক। এই যে না পানি আপনি চুক্তি নিয়ে কথা বলছি না, পানি চুক্তি পানি মন্ত্রীদের কোনো মিটিং হচ্ছে দেখছেন আপনি? আমি আমি এই বিষয়ে পরে আসছি, আমি একটু এই প্রশ্নটা করে নিই। যে আপনি বলছেন যে একটা ইস্যুকে সামনে রেখে দেশের ক্ষতি করা ঠিক নয়, কোনো সরকারের উচিত নয়। তার মানে শেখ হাসিনা ইস্যুতে শর্ত জুড়ে দিয়ে আহ দেশের ক্ষতি হচ্ছে, আপনি এমনটা মনে করছেন? অবশ্যই মনে করবো, মনে না করার কোনো কারণ নেই। আপনি জানেন যে প্রতিদিন দেখছি যে আজকে 400, কালকে 900 ফ্যাক্টরি বন্ধ হয়েছে গ্যাস আর ইলেকট্রিসিটির কারণে। এখন যে আমরা ডিজেল চাচ্ছি, তারা যদি, আমি জাস্ট কথা, আই হোপ যে দে উইল নট ডু ইট, যদি তারা বলে, ওরা কিন্তু অলরেডি একটা কিন্তু ডিপ্লোম্যাটিক কথা কিন্তু তারা বলেছে, যে আমাদের আভ্যন্তরীণ চাহিদা আমরা পর্যালোচনা করে তারপর দেবো। আগের মতো কিন্তু তারা ইমিডিয়েট কিন্তু দেয়নি কিন্তু। হ্যাঁ, সো দিজ আর দি ইন্ডিকেশনস যে দে ক্যান ডিলে। I hope they will not say no, but they can delay, and delay will cause huge problem for us. Electricity তো is another issue. এখন আদানি প্ল্যান থেকে যদি ইলেকট্রিসিটি, আমি জাস্ট কথার কথা বলছি, যদি যদি কোনো কারণে যদি তারা বলে যে আমাদের টেকনিক্যাল প্রবলেম, প্রোডাকশন নাই, যেটা আমাদের আমাদের ক্ষেত্রে হয়েছে, হতে পারে, কিংবা ইচ্ছাকৃত ভাবে করলে, এই এনি ডিলে উইল কজ হিউজ প্রবলেম টু আস। আমি বলছি না যে বন্ধ করে দিবে, যদি ডিলে করে ইন্টেনশনালি কোনোভাবে, দ্যাট উইল বি হিউজ ট্রাবল ফর আস। তারপরে আমাদের যে এসেনশিয়াল যেগুলো আছে কমোডিটিস, সেগুলো তো আপনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন। আপনি তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি, আল্লাহর কাছে আসার শুকরিয়া। সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এই যে পেঁয়াজ, মরিচ, কত কি। তো এইগুলোর তো একটা পাবলিক পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি পলিটিক্যাল গভর্নমেন্ট। এবং আমার মনে হয় যে আম, একটা শ্রেণী, যেটা আপনি আমাকে বলছেন, আমি বলবো যে একটা গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে সরকারকে ডিরেল করার চেষ্টা করছে, সরকারকে উপদেশ দিচ্ছে যে এটা করো, এবং এটার একটাই উদ্দেশ্য যে এটা করলে আমাদের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হবে, খারাপ হলে সরকার বিপদে পড়বে, and they will try to come up with another kind of meticulous design. Maybe একটু this time স্পষ্ট করে বলবেন, fail to মানে আপনার তো have their আপনার তো man as president, but you never know what can happen in future.
একটু কি ক্লিয়ার করে বলা যাবে যে সেই গোষ্ঠীটি কারা, মানে আপনি কাদেরকে ইঙ্গিত করছেন? এটা ভেরি ক্লিয়ার, আপনি জানেন, সবাই জানে। দিস আর দ্য পিপল হু হ্যাভ বিন অ্যালাইন্ড উইথ ইউনুস, মানে আদার দেন বিএনপি। আমি বলবো যে অনেক লেফট পার্টিরও ছিল, এবং যারা আমি এখানে আমাকে বলতে হবে, এবং যে সকল যে সিভিল সোসাইটি অর্গানাইজেশন লিডার্স, দে আর, আপনি মনে করেন যে তারা চুপচাপ বসে আছে? দে আর অ্যাক্টিভ নাও, দে আর গোয়িং টু টক শো, দে আর রাইটিং আর্টিকেলস, দে আর গিভিং ইন্টারভিউজ, অ্যান্ড অফকোর্স আই শুড সে, আপনি যদি বলছেন যে তিনি কথা বলবেন, যে গঙ্গা পানি বন্টন চুক্তির উপরে সেমিনারে যে একজন আইন উপদেষ্টাকে তারা সেই সেমিনারে বক্তব্য দেওয়ার জন্য রেখেছে, মন্ত্রী প্রতিমন্ত্রীর পাশে। এটা আনথিঙ্কেবল। দেশে আর এক্সপার্ট নাই। এই দেশের সবচেয়ে বড় পানি বিশেষজ্ঞ হলো প্রফেসর ডক্টর আইনুন নিশাত। আপনি তাকে আর ডেকে আনতে পারেন। হি ওয়াজ ইনভলভড ইন 1996 নেগোসিয়েশন। উনি জানেন যে আমাদের যে কোথায় দুর্বলতা ছিল, আমরা কোথায় আমাদের আরো পাওয়ার ছিল, চাওয়ার ছিল। ইউ কনসাল্ট হিম, নট দিস পারসন হু ইজ এ ন্যাশনাল লায়ার। সে কি করেছে এই দেশের? আমি তো মনে করি যে ইউনিসেফ বেশি ক্ষতি করছে এই লোক। আপনি কি আসিফ নজরুলের কথা বলছেন? এক্স্যাক্টলি। জি, বলুন। হ্যাঁ, কোন প্রসঙ্গে বলছেন তার? আমি বলছি যে কয়দিন আগে এই গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে একটা সেমিনার হয়েছে, সেখানে মন্ত্রী প্রতিমন্ত্রী ছিলেন, আরো এক্সপার্ট ছিলেন। সেখানে ওনাকে আমি বক্তৃতা দিতে দেখলাম, এবং ওনার বক্তৃতার প্রারম্ভে যে এই চুক্তিতে অনেক প্রবলেম আছে। স্টার্টেড উইথ দিস। তার মানে কি, যে আমাদের এই প্রবলেমগুলো উঠাবেন, এই চুক্তি আর হবে না। কে সাফার করবে? এই উত্তর অঞ্চলের মানুষ, আমাদের ইরিগেশন, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের ইকোনমি। দিস আর দি ডিজাইনস, যে তারা কোনো কিছু করতে দিবে না। আমার কথা হলো যে সরকার কেন এদের কাছে যায়? দে আর কনস্পিরেটর্স। টাইম অ্যান্ড এগেইন উই হ্যাভ সিন দি প্রুফ দে আর কনস্পিরেটর। এই যে $234 বিলিয়ন পাচারের কথা কে বলেছিল বলেন আপনি? কে বলেছিল? হি ওয়াজ ওয়ান অফ দি প্রপোনেন্টস অফ 111, যারা এবং যিনি বেগম জিয়া এবং শেখ হাসিনাকে ম্যানেজ করতে চেয়েছি। সেটা তো অবশ্যই, সেটা আমরা প্রত্যাশা করি যে দেশের জন্য, দেশের মানুষের জন্যই একজন প্রধানমন্ত্রী কাজ করে যাবেন বা সরকার প্রধান যিনি থাকবেন। আপনি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের প্রসঙ্গ টানলেন, তার রেফারেন্স দিলেন। তিনি বলেছেন যে জাতিসংঘের নিউ ইয়র্ক সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে কিংবা পরে আহ যে কোনো সময় প্রধানমন্ত্রী সফর হতে পারে, তারা কিন্তু একেবারে ডিনাই করছে না। এই যে এই মুহূর্তে এসে পররাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য, এটি গণমাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে, আপনি কি মনে করছেন যে সরকার আগের যে একটা কঠোর অবস্থানে ছিল, সেটি অদৃশ্য বা দৃশ্যমান কোনো শক্তির চাপে হোক বা যে কারণেই হোক, সেখান থেকে সরকার সরে আসছে, নমনীয় হচ্ছে? আমি ভারত সরকারের নমনীয় বলবো না, চাপে বলবো না, আমি বলবো যে দিস ইজ এ ভেরি প্র্যাগমেটিক স্টেটমেন্ট ইন দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি অ্যান্ড ইন দি ইন্টারেস্ট অফ দ্য পিপল। আমি তো আগেই বলেছিলাম যে ভিজিট 2-4 দিন দেরি হতে পারে, 2-4 সপ্তাহ দেরি হতে পারে, দ্যাটস গুড। যে জাতিসংঘ সফরের আগে পরে হোক, ভিজিটটা হবে একটা একটা এই ধরনের একটা বড় ভিজিট হলে এমনিতেই কয়েক সপ্তাহ কিংবা মাঝে মাঝে কয়েক মাস সময় লাগে। আর আমাদের তো অনেক ইম্পর্টেন্ট ইস্যুস আছে, এবার অনেক ইম্পর্টেন্ট ইস্যুস। পানি চুক্তি আছে, আপনি এই যে সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যার্পণের বিষয়, তো হাইলি কমপ্লিকেটেড লিগাল ইস্যুস। আরো অনেক কিছু আছে, আমাদের ব্যবসাতে বাণিজ্য আছে, ট্রান্সশিপমেন্ট, আমাদের যে ফেসিলিটি বন্ধ হয়ে গেছে, ল্যান্ড ট্রান্সপোর্ট, ল্যান্ড বর্ডার যেটা ছিল আমাদের, কি বলা যায়, যে বাণিজ্য, ওদের যে ইন্ডিয়ান বর্ডার, সেগুলো বন্ধ হয়ে গেছে। তো এইগুলো দেয়ার আর মেনি মেনি ইস্যুস। একটি জিনিস আমাদের বুঝতে হবে, ফ্রাঙ্কেনস্টাইন তৈরি করে যারা করে তারাই কিন্তু প্রথম মরে। ফ্রাঙ্কেনস্টাইন অন্যকে পরে আক্রমণ করবে, আগে আক্রমণ করবে আপনাকে, যদি আপনি তাদেরকে বানান। We should be very careful about ourselves in terms of security issues, in terms of regional security, more than India. অতএব আমি মনে করি যে আমাদের স্বার্থেই এই ভিজিটটি বেশি ডিলে হওয়া উচিত নয়। সেপ্টেম্বর ইজ ফাইন। আমি মনে করি যে পররাষ্ট্র উপদেষ্টা এই ইস্যুতে বাংলাদেশ কোনো লিভারেজ পাবে না। কার কোন ইস্যুতে? এই যে শেখ হাসিনা ইস্যুতে।
The way Bangladesh wants, that will never happen. I'm sorry, I'm saying this bluntly. It will never happen. You have to sit with them, how we can come to a meet position or mutually agreed position ওনার ব্যাপারে। আপনার মতো করে এটা হবে না, ইট ইজ ভেরি ক্লিয়ার। শুধু করা এবং প্রোটেকশন দেওয়া, কিন্তু সিনারিওটা এরকম ছিল যে পুলিশ সাথে সাথে আপনার লাঠিচার্জ শুরু করেছিল যাতে সবাই চলে যেতে হয়, এবং এই ফাঁকে অন্যরাও কিন্তু চলে গিয়েছেন। এবং আরো ইন্টারেস্টিং হলো যে ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা নিরাপত্তার বিষয় থাকে। প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেত্রী কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তার আওতার আইনে থাকে, কিন্তু ওইখানে কিন্তু ওই গ্রেনেডটা কিন্তু পার্শ্ববর্তী ভবন থেকেই কিন্তু ছোড়া হয়েছিল, সেটিও পত্রপত্রিকায় এসছে। এবং এই ঘটনার পরে আপনার ওই সময় একটা মামলা হয়েছিল এবং একটা তদন্ত কমিশন হয়েছিল। তদন্ত কমিশনের বিচারপতি জয়নাল আবেদিন সাহেব বললেন যে এখানে বোমা তো এখানে বাইরের দেশ থেকে এসে কেউ হয়তো করতে পারে। আবার ওই সময় রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগেও থাকতে পারে। এগুলো যদিও রাজনৈতিক বক্তব্য, কিন্তু বাংলাদেশের মানুষ অ্যাজ এ হোল, ম্যাক্সিমাম মানুষ কিন্তু বিশ্বাস করেন যে এই ঘটনাটা তাকে হত্যার জন্য ঘটানো হয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের। এই বিশ্বাসটা অধিকাংশ মানুষের, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং সেই কারণে ওই সময় মামলা হলেও ওখানে কিন্তু একটা জজ নিয়ের ঘটনা হয়েছিল, অর্থাৎ তৎকালীন সরকার এই দায়টা তাদের কিছুটা দায় তো এড়াতে পারবেন না, কারণ হলো সম্পূর্ণ দায় এড়াতে পারবেন না, কারণ সরকারে থাকলে, সরকারের যখন থাকে তখন একটা দুর্ঘটনা ঘটলে সেটার দায়িত্ব হলো পুরোপুরি তদন্ত করে বের করা। কিন্তু আমরা তো জজ নিয়ার যে স্টেটমেন্ট যেটা পত্রিকায় এসছে পরে, উনি তো বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন পুলিশ সুপার, ওনাকে মাসে মাসে ফ্যামিলিকে টাকা দেওয়ার শর্তে এই ওনার বর্ণনাটা, ওনার স্টেটমেন্টটা তৈরি করতে হয়েছিল। এটি তো নিশ্চয়ই রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ বা রাষ্ট্রের যে ক্ষমতা, সেই প্রয়োগ ছাড়া কি এটি পুলিশ সুপার নিজে করেছেন? এটা তো বিশ্বাসযোগ্য না। যাই হোক, পরবর্তীকালে যখন আপনার মঈন আহমদের সরকার ক্ষমতায় আসলো, তখন এইটা একটা তদন্ত হলো, জজ মিয়ার চ্যাপ্টারটা বাদ পড়ে গেল। বাদ পড়ে সেখানে তদন্ত হলো, তদন্ত হয়ে সুনির্দিষ্ট কিছু লোকজনের নাম আসলো এবং সেই তদন্তটা চলাকালীন চার্জশিটও হয়ে গেল, কোর্টে বিচারাধীন ছিল মামলাটা। কিন্তু 9 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই মামলাটা আবার আপনার আদালতে আবেদনের মাধ্যমে এটা পুনঃতদন্ত হলো, এবং সেই পুনঃতদন্তের মাধ্যমে আসামির সংখ্যা, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, তারপরে আপনার বাবর সাহেব, আরো অনেকে এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন, পলিটিক্যাল অনেক বিএনপির নেতারা এর মধ্যে অন্তর্ভুক্ত হলেন। ট্রায়াল কোর্ট কিন্তু আপনাকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে কিন্তু যাবজ্জীবন দিল, তারপরে আপনার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেবকে ফাঁসির আদেশ দিল, আরো অনেককে ফাঁসির আদেশ দিয়ে একটা রায় দিয়ে দিল। এবং সেই রায়ের পরে এটি আসলো হাইকোর্টে। আপনি জানেন যে মৃত্যুদণ্ড হলে সেটা কনফার্মেশনের জন্য আসতে হয়, প্লাস হলো আসামিরাও আপিল করলো, কিন্তু সেই আপিলটা হাইকোর্টে আর শুনানি হয়নি। 2024-এর 5ই আগস্টের আগে এটি শুনানি হয়নি। 5ই আগস্টের পরে এটি শুনানি হলো, এবং তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, ওনার কোর্টে এটা আপিল বিভাগে শুনানি হলো। তার আগে শুনানি হলো হাইকোর্ট ডিভিশনে, যেখানে বর্তমান দুদকের যে নতুন নিয়োগকৃত চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান সাহেব, ওনার কোর্টে, হাইকোর্টে এই মামলাটা শুনানি হলো। সেই মামলাটা শুনানি হওয়ার পরে উনি রায় দিলেন। উনি রায় দিয়ে ওখানে এই যে ফার্দার ইনভেস্টিগেশন, রি-ইনভেস্টিগেশন হলো এবং স্বীকারোক্তি এবং তদন্ত, এই 3টি জিনিসের উপরে উনি আপত্তি তুলে অ্যাকসেপ্ট করলেন না, বললেন এটা বাতিল হবে, সেই জন্য আসামিরা সব খালাস পাবেন। তবে উনি একটা নির্দেশনা দিলেন যে এটা একটা বিয়োগান্ত, উনি জাজমেন্টের মধ্যে শব্দটা লিখছেন, এটা একটা বিয়োগান্ত ঘটনা এবং আপনার এইটা একটা দুঃখজনক ঘটনা। এটা তদন্ত করে প্রকৃত আসামিদের বের করার জন্য উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বললেন যে একটি স্ট্রং তদন্তের মাধ্যমে এটি বের করা যে কারা এর সঙ্গে জড়িত, এই ইনভেস্টিগেশনের ক্ষমতাটা দিয়ে উনি জাজমেন্টটা দিলেন। এই জাজমেন্টের এগেইনস্টে অ্যাপিল ডিভিশনে যাওয়ার পরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ওখানে শুনানি হলো, এবং সেই শুনানিতে আলটিমেটলি এই হাইকোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্টটা 2টা পার্ট। তো একটা হলো যে যাদের খালাস দিয়েছিলেন ওই খালাসের জিনিসটা অ্যাপিল ডিভিশন অ্যাকসেপ্ট করলেন যে সব আসামি খালাস হয়ে যাবে, কিন্তু হাইকোর্টের একটা যে অবজারভেশন যে খালাস হলো 21শে আগস্ট কি কিছু ঘটেছে, এই প্রশ্নটা কিন্তু সবারই আসবে। 21শে আগস্ট যদি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই অপরাধী আছে, সেই অপরাধীদের খুঁজিয়ে বের করার তো রাষ্ট্রের দায়িত্ব।
এবং সেই কারণে কিন্তু হাইকোর্ট এটা বলেছিলেন যে ঠিক আছে এই আসামিরা জড়িত না, কিন্তু কেউ না তো কেউ জড়িত, এটা তো এমনি অটোমেটিক বোমা ফাটে নাই। তো সেই কারণে কিন্তু হাইকোর্টের নির্দেশনা ছিল, কিন্তু আপিল বিভাগ সেটি কি করলেন, সেটিকে এক্সপান্স করে দিলেন। অর্থাৎ এই যে একটা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করার সুযোগ সৃষ্টি হয়েছিল হাইকোর্টের রায়তে, প্রধান বিচারপতির নেতৃত্বে যখন সৈয়দ রেফাত আহমেদ ছিলেন, তখন এইটিকে আপনার রায় দিয়ে ওইটাকে এক্সপান্স করে দিলেন। অর্থাৎ এপিল বিভাগের রায়ের পরে এটিকে আপনাকে ক্লোজড হয়ে গেল চ্যাপ্টার, মানে আপনি ভুলে যেতে হবে এটার কোনো বিচার আর হচ্ছে না। কারণ হলে এইখানে যে 21টা লোক মারা গেল, তাদের যদি বিচারের কোনো আকুতি থেকে তাদের পরিবারের, কিন্তু সেটি যদি আপনি বলেও থাকেন যে আমার বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু আপিল বিভাগের রায়ের মাধ্যমে সেই অধিকারটা খর্ব হয়ে গেল, একদম ক্লোজ হয়ে গেল। কারণ আপনি জানেন যে মামলায় তদন্ত হয়ে চার্জশিট হয়ে বিচার হয়ে আপিল বিভাগ পর্যন্ত শেষ হয়ে যায়, সেখানে কিন্তু আর নতুন করে এখানে কোনো পুলিশের কোনো সুযোগ নাই কোনো কিছু করার। কাজে সেদিক থেকে বললে আপনি যদি প্রশ্ন করেন যে 21শে আগস্ট কি কিছু ঘটেছে, ঘটেছে এটা বললেও কিন্তু এ তো কেউ ঘটায় নাই, এই জিনিসটা তো চলে আসছে, কারণ ঘটানোর জন্য কাউকে ঠিক করা যাচ্ছে না। আসমান থেকে ঘটেছে, হযরত আজরাইল আলাইহিস সালাম অথবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিয়েছে আর ঘটে গেছে, বিষয়টা এরকম না, এটা তো ওই যে বললাম দুটি খবর ওই সময় ছিল। একটা হলো কেউ কেউ রাজনৈতিক ভাবে বলছিলেন যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে নাকি বোমা ছিল, আর বিচারপতি জয়নাল আবেদীন বলেছিলেন যে এটা ইন্ডিয়ান মানে এজেন্সি, কোনো বিদেশি এজেন্সি, এটা ইন্ডিয়ান না বলে বিদেশি এজেন্সির ষড়যন্ত্রের ফসল। কাজে ওই দুইটাও ওই সময় বলা হয়েছিল, এবং ওইটিও যে দুইটাই যে আসলে এগুলা গ্রহণযোগ্য না এবং এটা মিথ্যা আপনার বয়ান, এটা কিন্তু এদেশের অধিকাংশ মানুষ সেটা বুঝেছে। এবং সবচেয়ে হলো আপনি যাই যা করেন না কেন, মানুষ কিন্তু তার বোঝার ক্ষেত্রে ভুল করে না, অতএব ওই বোঝাটা এটা ভুল করে না এবং সেটা বুঝেছে। হ্যাঁ, আপনার প্রশ্ন আসতে পারে যে আপনি পরবর্তীকালে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে তারেক রহমান সাহেবকে অন্তর্ভুক্ত করলেন, কিন্তু মঈনূর আহমদের সময় যে সরকার ছিল, সেই সরকারের সময় তো ধরেন সে আওয়ামী লীগেরও না বিএনপিরও না, অর্থাৎ সেইখানের তদন্তটাও যদি আপনি মনে করেন যে আমার দৃষ্টিতে সেই তদন্তটাও তো একটা গ্রহণযোগ্যতা থাকা উচিত ছিল, কিন্তু সেই তদন্তটাও তো আপনার আউট হয়ে গেল, তাই না? চলতি যে কথাবার্তা সেটি আলোকে যদি আমরা ধরি, জজবিয়া নাটক, শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে নিজে গ্রেনেড নিয়ে গেছেন, কিংবা ওয়ান ইলেভেন সরকারের সময় যেই চার্জশিট, যে তদন্ত রিপোর্ট, সেখানে তারেক রহমান সাহেবের নাম ছিল না, পরবর্তীতে আবার আওয়ামী লীগের সময় সেটি সম্পূরক প্রতিবেদনে তারেক রহমান সাহেবের নাম এলো। মানে সরকারগুলো যেভাবে চাইছে আদালত সেভাবেই রায় দিচ্ছে, আমরা কি এমনটাই ধরে নিব? না, তেমনটা বলার তো সুযোগ নাই। কারণ হলো যে আপনি জানেন যে আমাদের দেশের যে বিচার বিভাগ, এখানে দুটো পার্ট, একটা হলো সুপ্রিম কোর্ট আর একটা হলো নিম্ন আদালত। নিম্ন আদালত যেহেতু আইন মন্ত্রণালয়ের অধীনে,